বলো মা, হঠাৎ ফোন করলে কেন? শরীর ঠিক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো কি জন্য ফোন করলে বলো? আজ একটা খুব খুশির খবর দিই তোকে। আমার গন্ধরাজ গাছে ফুল এসেছে। উফ, কি আনন্দ যে হচ্ছে! তাই তোকে জানালাম ফোন করে। পারো তুমি মা, তুমি ছবি তুলে পাঠিয়ে দাও। আর ফোন ছাড়ছি, একদম ডিস্টার্ব করবে না এখন। সারাদিন অফিসের ধকল, মিটিং, সব কিছুর মাঝে মাঝে মায়ের এইসব আবদার রাখতে আর পারে না জুঁই। যদিও জানে মায়ের আর তো কেউ নেই ও ছাড়া। ছোটোখাটো ভালো লাগাগুলো ওর সঙ্গে ভাগ করে নেয় রোজ। বেড়ালের বাচ্চাগুলো কেমন আছে, গাছে কোন পাখির বাসায় কিচিমিচি আওয়াজ শোনা যাচ্ছে, কোন গাছে কুঁড়ি এলো, আমের মুকুল এলো কিনা, সব কিছু খুঁটিনাটি জুঁইকে না বলতে পারলে শান্তি নেই মায়ের। মা একাই থাকে, অঞ্জলিদি আছে সবসময় মাকে দেখার জন্য। নামকরা বহুজাতিক সংস্থার এশিয়ান শাখার হেড জুঁই। গত 2 বছর হলো জয়েন করেছে ব্যাঙ্গালোরের অফিসে। কর্মসূত্রে প্রায়শই বিদেশ যেতে হয় ওকে। মিটিংয়ের মাঝে ফোন সুইচ অফ করে রাখে জুঁই। অনেক রাত হয়ে যায় ফিরতে ফিরতে। এত রাতে আর মাকে ফোন করা ঠিক হবে না, কাল সকালেই না হয় খোঁজ নেবে একবার। বিছানায় গা এলিয়ে দিয়ে কত কথা ভেসে ওঠে মনের ক্যানভাসে। এই মা কত কষ্ট করে বড় করেছে ওকে। বিধবা মেয়ে মানুষ, দাদা ভাইদের সংসারে আশ্রিত এক আগাছা, সবাই করুণার চোখে দেখে। জুঁইকে জন্ম দিয়েই অলকা যখন চোখ বুঝলো, এই মাই ওকে তুলে নিয়েছিল বুকে। ওইটুকু বাচ্চাকে দুধে তুলো ভিজিয়ে ফোঁটা ফোঁটা করে দুধ খাওয়াতো, চোখের আড়াল হতে দিত না জুঁইকে। স্ত্রীর মৃত্যুর শোক আর একাকিত্ব কাটাতে আলোকবাবু আবার বিয়ে করলেন। জুঁই তখন সবে 2 মাস। নতুন মা কোনোদিন ওকে ছুঁয়েও দেখেনি। একদিন বাবা আর নতুন মা চলে গেল কলকাতা ছেড়ে সুদূর সারজায়। মাসে মাসে টাকা পাঠাতো অবশ্য বাবা। শরিকি বাড়িতে বাবার পাঠানো টাকাতেই জুঁইকে বড় করলো ওর পিসি। বাবা বলতে তার শুধু নামটুকুই চিনতো জুঁই। আর বাবা আসতো মাঝে মাঝে, কেমন যেন এক অচেনা অতিথি মনে হতো বাবাকে। নতুন মা আসতো, তবে ওর সঙ্গে কথা হতো না তেমন। শরিকি বাড়ি ভেঙে ফ্ল্যাট তৈরি হলো। জেঠু কাকুরা সবাই চলে গেছিল এখান থেকে। শুধু বাবার অংশের একটা ফ্ল্যাটে পিসিমার সঙ্গে থাকতো জুঁই। MCA কমপ্লিট করে ব্যাঙ্গালোরে একটা নামকরা বহুজাতিক সংস্থায় জয়েন করলো জুঁই। মা কিছুতেই রাজি হচ্ছিল না ওকে ব্যাঙ্গালোরে যেতে দিতে। এদিকে নিজেও যাবে না ফ্ল্যাট ছেড়ে। এখানে ব্যালকনিতে বড় সুন্দর বাগান বানিয়েছে মা, গাছ অন্ত প্রাণ। বাধ্য হয়ে অঞ্জলিদির ভরসায় মাকে রেখে অনেক বুঝিয়ে সুঝিয়ে চাকরিতে জয়েন করলো জুঁই। গতবার দীপাবলিতে গিয়ে একসঙ্গে বসে দেখেছিল গয়নার বাক্স। মা খুব কাঁদছিল সিনেমাটা দেখে। বলল, আমার জীবনের সঙ্গে কত মিল ওই রাসমণির। 10 বছরের বিয়ে হয়ে বছর ঘুরতেই সব খুইয়ে এসেছিল বাবার ঘরে। পিসের সব গয়না দাদা ভাইয়েরা আত্মসাৎ করেছে। যখন যা দরকার নিজেরা সব নিয়ে নিয়েছে। তা না হলে ওই গয়নার টাকায় কত ভালোভাবে থাকতে পারতো পিসি। এমন ভাই বউদের মুখের ঝাল খেয়ে আর তাদের ভাই ফরমাস খেটে জীবনটা শেষ হয়ে যেত না। খুব কষ্ট লাগছিল পিসির কথা শুনে। পিসির কম বয়সের ফটো দেখেছে জুঁই, বিয়ের পরপর তোলা। এক ঢাল চুল, ফর্সা টুকটুকে পিসি, গয়নায় মোড়া। পাশে পিসির বর, লাজুক একটি ছেলে। সাপের কামড়ে মারা গেছিল পিসে মশাই। পিসিকে সান্ত্বনা দিয়ে বলেছিল, আমি তো আছি মা, তোমার দুঃখ ভুলে যাও এবার। তুই একটা বিয়ে কর জুঁই, তোকে সংসারে দেখে যেতে পারলেই আমার শান্তি। আমি নিশ্চিন্তে চোখ বুঝতে পারবো। না মা, একাই বেশ আছি। তা বললে হয় বোকা মেয়ে? একটা অবলম্বন দরকার। মেয়েরা একা একা বাঁচতে পারে না এই পৃথিবীতে। না মা, অনেক এগিয়েছে পৃথিবী। একটা মেয়েও একা মাথা উঁচু করে বাঁচতে পারে নিজের যোগ্যতায়। মেয়েরা তো পরগাছা নয় যে অন্যকে অবলম্বন করে বেঁচে থাকবে। তুই তো অনেক পড়াশোনা করেছিস মা, তাই এসব বলতে পারিস। কিন্তু আমার কথাটা ভাব একবার।
তোকে একা কার ভরসায় ছেড়ে দিয়ে যাব আমি? এসব কথাই বা বলছো কেন মা? কি হয়েছে তোমার? কিছু না, তবে যদি হঠাৎ করে কিছু হয়ে যায়? দূর, তোমার সঙ্গে কথা বলবো না আর। ওই দেখো, রাগ হলো মেয়ের। ওরে, আমি মুখ্যু মেয়ে মানুষ। মেয়েদের স্বামী, সংসার, সন্তান না হলে সংসারে কেউ মান দেয় না। যত বস্তা পচা কথা তোমার। তা তুই বলতেই পারিস, তবে কি জানিস একা থাকার জ্বালা যে কি আমি বুঝি। যাক, যা ভালো বুঝিস করিস। তোর উপর তো আমি জোর খাটাতে পারি না। হাজার হলেও আমি তোর পিসি, পেটে তো আর ধরিনি তোকে। এবার কিন্তু সত্যি সত্যি রেগে যাব মা। অফিসে উদিত বলে এক কলিগের সঙ্গে বন্ধুত্ব হয়েছে সম্প্রতি। গুজরাটি। বন্ধুত্ব এগিয়েছে অনেকটাই। মাকে সব বলতে হবে খুলে। এবার দীপাবলির ছুটিতে ওকে সঙ্গে করেই নিয়ে যাবে জয়ী। মার যদি উদিতকে ভালো লাগে, এক ছাদের নিচে থাকার কথা ভেবে দেখবে ও। সকাল হতেই মার ফোন এলো। খুব উচ্ছ্বাস মায়ের গলায়। বলল, ভোর রাতে স্বপ্ন দেখেছি, তোর বিয়ে হচ্ছে। ভোরের স্বপ্ন সত্যি হয় রে মা। এবার তুই আর না করতে পারবি না। অবাক হয়ে গেল জয়ী। কে বলে শুধু পেটে ধরলেই মা হওয়া যায়? এমন ভাবে তো এক মাই পারে মেয়ের মনের কথা জানতে। উদিতকে দেখে খুব পছন্দ হলো মার। যদিও এক বর্ণ হিন্দি বলতে পারে না, তাও উদিতের সঙ্গে কত গল্প, ঘন্টার পর ঘন্টা বক বক করে গেল। বাগান দেখালো। অঞ্জলিদি বলল, মাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, বেশ কদিন ধরে কিছু খাচ্ছে না। এদিকে তোমাকে কিছু জানাতেও বারণ করেছিল। বেরিয়াম টেস্ট করে জানা গেল খাদ্যনালী শুকিয়ে গেছে মার, আর ইঞ্চি 2-1 বাকি আছে। মাসখানেকের মধ্যে তাতেও সংক্রমণ হয়ে যাবে। কিছুই করার ছিল না, ডাক্তারের হাতের বাইরে চলে গিয়েছিল সব। ওরা কলকাতা থাকতেই বিছানা নিল মা। মায়ের সামনেই আংটি বদল করলো উদিত আর জয়ী। পরদিন ভোরেই চলে গেল মা চির ঘুমের দেশে। মার মৃত্যুতে বাবা টাকা পাঠাতে চেয়েছিল এর সাধ্য শান্তির জন্য, আর ফ্ল্যাটটা খালি করে দিতে বলেছিল। শুধুমাত্র পিসিমার ফটো ছাড়া আর কিছুই আনেনি জয়ী ওই ফ্ল্যাট থেকে। অঞ্জলিদিকে এনেছে নিজের কাছে। মাঝে মাঝে শুধু 2 চোখ ভরে ওঠে জলে। মায়ের কথা মনে পড়ে খুব। আর নেই কলকাতায় যাওয়ার টান। মায়ের ফোন কল, বাগানের ফুল গাছ আর বিড়াল বাচ্চাদের গল্প। অঞ্জলিদি এখন ব্যালকনিতে টবে লাগিয়েছে গন্ধরাজ, মায়ের খুব প্রিয়। রাতে স্বপ্নে দেখলো মাকে। মায়ের গায়ে কি মিষ্টি গন্ধ, নাকে ভেসে এলো মিষ্টি গন্ধ। বারান্দায় বেরিয়ে জয়ী দেখে ঝমঝম বৃষ্টিতে ভেসে যাচ্ছে রাতের ব্যাঙ্গালোর। বারান্দায় টবে গন্ধরাজ গাছের সবুজ পাতাগুলো ধবধবে সাদা ফুলে ফুলে ঢেকে গেছে। গাছটাকে 2 হাতে জড়িয়ে ধরে ডেকে উঠল মা বলে। 2 চোখ বেয়ে নামলো জলের ধারা। মা আছে, এই ফুলের গন্ধের মধ্যেই আছে মা। ওকে ছেড়ে মা কোথাও যেতে পারে না, কোথাও না। সেই বাল্য বিধবা ভাইদের দ্বারা প্রতারিত পিসিমা সারা জীবন ওকে ঘিরে রাখবে এই ফুলের গন্ধে। জন্মেই মাতৃহারা শিশুকন্যাটির পরম আশ্রয় ওই পিসিমা। আজও ওকে স্নেহের আশ্রয় দিচ্ছে এই গন্ধরাজের সুগন্ধে। বছর 25 পর আমি জয়ী। আমার জীবনের প্রথম পর্ব তো সবার জানা। আজ আমার জীবনের দ্বিতীয় পর্ব আপনাদের সবার সাথে ভাগ করে নেব। ভাবছেন কেন আজকের দিনটাই বেছে নিলাম? আজ আমার জীবনের বিশেষ একটা দিন। আজ আমার পরীর বিয়ে। সকাল থেকে বাড়িতে সাজো সাজো রব। খুব ভোরে উঠে দধিমঙ্গলের জন্য সেজেছে মেয়ে। ফুলের মতো নিষ্পাপ মুখটা চন্দনের ফোঁটায় আরো সুন্দর হয়ে উঠেছে। একটু তফাতে দাঁড়িয়ে দেখছিলাম ওকে। বড় সুন্দর, বড় পরিপূর্ণ দেখাচ্ছে। মেয়েরা সত্যিই বড্ড তাড়াতাড়ি বড় হয়ে যায়। বিয়ের পরের দিনগুলোর কথা আজ ফ্ল্যাশব্যাকের মতো মনে পড়ে যাচ্ছে। উদিত আর আমার বিয়েটা কেউই স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। বলতে গেলে আমার আর উদিতের বিয়ে শাস্ত্রমতে হয়ইনি। সামান্য কিছু বন্ধু বান্ধবের উপস্থিতিতে আইনি বিয়ে হয়েছিল আমাদের।
বিয়ের কিছুদিন পর থেকেই উদিতের পরিবর্তনটা লক্ষ্য করছিলাম। আমাকে বিয়ে করার জন্য পরিবারের থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছিল উদিত। যদি বা প্রয়োজনে বাড়ি যেত, আমাকে সঙ্গে নিয়ে যাওয়ার সাহস ছিল না তার। সাংসারিক বিভিন্ন অশান্তির জেরে কিছুতেই সাহস পাচ্ছিলাম না নতুন কাউকে পৃথিবীতে আনার কথা ভাবতে। বিয়ের পর দেখতে দেখতে 2 বছর কেটে গেল। কোনো অনুষ্ঠান উপলক্ষে দেখা হলেই পরিচিতরা বলতে শুরু করলেন, কি গো, আর কতদিন, এবার নতুন কেউ আসুক। চুপ করে সরে আসতাম তাদের পাশ থেকে। মনে মনে ভাবতাম, এই অশান্তিময় দাম্পত্য জীবনে একটা নতুন প্রাণ এনে তাকে কেন আমার যন্ত্রণার ভাগিদার করব? কি অধিকার আছে আমার তাকে পৃথিবীর আলো দেখিয়ে কষ্ট দেবার? কিন্তু আর সবার মতো খুব ইচ্ছাও হতো একটা পুতুল পুতুল বাচ্চা আমার কোল জুড়ে থাকবে, হাসবে, খেলবে। কিছুক্ষণের জন্য হলেও হয়তো আমার হৃদয়ের সব জ্বালা জুড়িয়ে যাবে। পরক্ষণেই তার অনাগত এবং অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে মনটা শক্ত করে ফেলতাম। না, এই পরিস্থিতিতে কখনো নয়। কিন্তু মানুষ ভাবে এক আর হয় এক। হঠাৎই সেই সময় আমার শ্বশুরমশাই খুব অসুস্থ হয়ে পড়লেন। আমি আর উদিত গুজরাটে এলাম। অনেক চিকিৎসার পর উনি সুস্থ হলেন ঠিকই, কিন্তু শারীরিকভাবে দুর্বল হয়ে গেলেন। এদিকে উদিতের ছুটি ফুরিয়ে যেতে তাকে ব্যাঙ্গালোরে ফিরে যেতেই হলো। আমি আরও কিছুদিনের ছুটি বাড়িয়ে নিয়ে থেকে গেলাম শ্বশুর বাড়িতে। বাড়ি থেকেই অফিসের কাজ করতাম। বেশ কয়েক সপ্তাহ ওনাদের সাথে থাকার দরুন একটা সুস্থ সুন্দর সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠেছিল। ব্যাঙ্গালোরে আমাকে ছেড়ে থাকতে খুব একটা অসুবিধা হচ্ছিল না উদিতের। অঞ্জলিদি থাকার জন্য আমিও নিশ্চিন্তেই ছিলাম। এরই মাঝে শরীর আভাস দিল আমার আর উদিতের মাঝে কেউ আসছে। বাড়িতেই প্রেগা কিট এনে টেস্ট করলাম। আমার সন্দেহই সত্যি। ভেবেছিলাম ডাক্তারকে দেখানোর পর উদিতকে জানাবো, কিন্তু এই খুশিটা ভাগ করে দ্বিগুণ করে নিতে মন চাইল। তড়ি ঘড়ি ফোন লাগালাম উদিতকে। হে, আই এম ড্রাইভিং, এনিথিং সিরিয়াস? নো নো, নাথিং সিরিয়াস, রাদার I have a good news for you. Oh really? Please tell me dear. Udit, I have conceived. What? Are you sure? Oh my God, I love you, Joy. You have made my day. অনেকদিন পর উদিত আবার আগের মতো উচ্ছল। কত কি বলে যাচ্ছে। খুশিটা উদিতের স্বরে ঠিকরে বেরোচ্ছিল। কিন্তু আমার জীবনে খুশির মুহূর্তগুলো বড্ড ক্ষণস্থায়ী। সেদিন আমার সাথে কথা বলার পর বোধহয় একটু বেশি গতিতে গাড়ি চালাচ্ছিল উদিত। উল্টো দিক থেকে ঝড়ের গতিতে আসা একটা স্করপিও উদিতের গতি চিরদিনের মতো স্তব্ধ করে দিয়েছিল। এক লহমায় বদলে গেছিল আমার জীবনটাও। সদ্য কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই আবার বড় হয়ে গেল। আমাকে তো বটেই, এমনকি আমার অনাগত সন্তানকেও অস্বীকার করতে দুবার ভাবলেন না তারা। তাদের ব্যবহার আমায় ভাবতে বাধ্য করলো আমার অশুভ ছায়াই উদিতের মৃত্যুর জন্য দায়ী। কোনো রকমে দুর্বল শরীরটাকে টেনে হিচড়ে ব্যাঙ্গালোরে ফিরে এসেছিলাম। এখনো ভাবলে কেঁপে উঠি। সে সময় অঞ্জলিদি না থাকলে কি হতো? মায়ের মতো আগলে রেখেছিল আমায় অঞ্জলিদি। রাতের পর রাত অঞ্জলিদির কোলে মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছি। অঞ্জলিদিও নিঃশব্দে ভরসা জুগিয়ে গেছে। এক সময় দেখলাম চোখের জলও শুকিয়ে গেছে। তখন ভাবনা চিন্তা একটাই, যে আসছে সে সুস্থভাবে আসুক। দেখতে দেখতে এই বিশেষ দিনটাও চলে এলো। সারা রাত যন্ত্রণায় বিদ্ধ হতে হতেও দেখেছিলাম অঞ্জলিদি মুহূর্তের জন্যেও 2 চোখের পাতা এক করেননি। আমার গায়ে মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমাকে লেবার রুমে নিয়ে যাওয়ার সময় স্পষ্ট দেখেছিলাম অঞ্জলিদির চোখে জল। অজান্তেই মুখ থেকে মা শব্দটা বেরিয়ে এসেছিল আমার। ভোর রাতে আমার কোল আলো করে পড়িয়ে এলো। উদিতের সাথে মিলিয়ে ওর নাম রাখলাম উদিতা। অঞ্জলিদির দায়িত্ব যেন তখন 10 গুণ বেড়ে গেছিল। দিন রাত আমার আর পরীর খেয়াল রাখছে।
আমাদের যাতে কোনো অনিয়ম না হয় সর্বদা সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি। পরি একটু বড় হতে সারাক্ষণ দিদু দিদু করে অঞ্জলিদিকে অস্থির করে দিত। হাসি মুখে পরীর সব আবদার মেটাতো অঞ্জলিদি। মাঝে মাঝে খুব কষ্ট হতো আমার। মানুষটা আমার দিকে তাকিয়ে গোটা জীবনটা নিঃসঙ্গ রয়ে গেল। অঞ্জলিদিকে একথা বললে হাসতে হাসতে বলতো, ও মা, আমি তো জানতাম তুমি আমার মেয়ে, পরি আমার নাতনি, তোমরা তাহলে আমার কেউ নয় বলছো? চুপ করে যেতাম আমি। নিজেকেই ছোট মনে হতো তখন। উদিতের পর আমার জীবনে আরো অনেক পুরুষের ডাক পেয়েছি। একা মেয়ে দেখলেই সহৃদয় পুরুষের তো অভাব হয় না আমাদের সমাজে। পরীর মুখের দিকে তাকিয়ে অবলীলায় ফিরিয়েছি তাদের। যখনই দুর্বল হয়েছি উদিতের স্মৃতি আমায় শক্তি জুগিয়েছে। মনের মতো করে পরীকে বড় করে তুলতে পেরেছি। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই ক্যাম্পাস ইন্টারভিউতে বেশ বড় কোম্পানিতে চাকরি পেয়েছে পরী। শ্রমিকের সাথে ভালোবাসার সূত্রপাতও কলেজেই। শ্রমিকের বাবা মায়েরও আমার পরীকে খুব পছন্দ। ছোট থেকে পরীর কোনো স্বাদ আমি অপূর্ণ রাখিনি। তবু আজ মনে হচ্ছে এই বিশেষ দিনটায় হয়তো পরী তার বাবার অভাব অনুভব করছে। বাপের বাড়ি বলে আমার কোনোদিনই কিছু ছিল না। ভেবেছিলাম বিয়ের পর নতুন করে বাবা মাকে পাবো। সে সুখ থেকেও ভগবান বঞ্চিত করেছেন আমায়। তবু পরীর বিয়ের দিন ঠিক হবার পর তাদের সাথে যোগাযোগ করেছিলাম। না, নাতনির বিয়ে শুনেও তাদের মন দুর্বল হয়নি। কি গো, তখন থেকে এক মনে কি ভেবে চলেছ? অঞ্জলিদির ডাকে সম্বিত ফিরল আমার। বলো। গরদের শাড়ির আঁচলে আলতো করে চোখ মুছে নিলাম। ওই দেখো, আবার কাঁদে। বসে বসে কাঁদলে চলবে? ওদিকে গায়ে হলুদের তত্ত্ব এসে গেছে তো ছেলের বাড়ি থেকে। চলো চলো, হুড়োহুড়ি শুরু হয়ে গেছে বাড়িতে। হাতে গোনা কয়েকজন আত্মীয় এসেছে বিয়েতে। পরীর বন্ধু বান্ধব, অফিস কলিগই বেশি। হাতে হাতে কাজ করছে তারা। অঞ্জলিদি কখনো বকে, কখনো ভালোবেসে তাদের আচার বিচার শিখিয়ে নিচ্ছে। অঞ্জলিদির নিয়ম কানুন দেখে পরী তো হেসেই অস্থির। গোধূলি লগ্নে বিয়ে পরীর। নাম করা মেকআপ আর্টিস্ট পরীকে সাজিয়ে দিয়ে গেছে। টুকটুকে লাল বেনারসিতে রূপকথার রাজকন্যার মতোই সুন্দর দেখাচ্ছে পরীকে। কানে কানে বললাম, শ্রমিক আজ চোখ ফেরাতে পারবে না তোকে দেখে। পরীর ফর্সা গালে নিমেষে লালচে আভা দেখা দিল। অবাক লাগছিল। আমার সেই দুষ্টু পরী লজ্জাও পায়। ধীরে ধীরে সম্প্রদানের সময় ঘনিয়ে এলো। এ কাজটাও আমারই করার কথা, এছাড়া আর উপায় বাকি। মণ্ডপের দিকে পায়ে পায়ে এগোলাম। পুরোহিত মশাইয়ের নির্দেশ পালন করতে গিয়ে হঠাৎই চোখ পড়ল অঞ্জলিদির দিকে। 24টি ঘন্টা আমার আর পরীর সাথে ছায়ার মতো জুড়ে থাকা মানুষটা কেমন এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। অজান্তেই চোখ ভিজে এলো আমার। মণ্ডপ থেকে নেমে এগিয়ে গেলাম অঞ্জলিদির দিকে। চলো অঞ্জলিদি, এই দায়িত্ব আমি একা পালন করতে পারবো না। কোথায় যাব? কি সব বলছো? ঠিক বলছি, পরীর মা তো শুধু আমি নই, তুমিও। এত লোকের সামনে লক্ষ্মীটি এসব বলো না। বিয়েতে দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও। পরী এতক্ষণ চুপ করে শুনছিল সব। এবার বলে উঠল, মা তো ঠিকই বলেছে দিদু। আমি যতটা মায়ের ততটাই তো তোমার। কোনোদিন কি তোমায় আলাদা করে দেখেছি? অঞ্জলিদির হাতটা চেপে ধরে বললাম, আর না করো না। তুমি ছিলে বলেই সব ঝড় সামলে ছোট্ট মেয়েটাকে পৃথিবীতে আনতে পেরেছি। তুমি ছিলে বলেই সেই মেয়েকে 10 জনের একজন করে তুলতে পেরেছি। তুমি ছিলে বলেই পরীর জীবনে আজকের দিনটা এসেছে অঞ্জলিদি। তোমার আশীর্বাদ ছাড়া আমার পরী সুখী হবে না। সুখে দুঃখে সব সময় বৃদ্ধ বটের মতো ছায়া দেওয়া অঞ্জলিদিও আজ চোখের জলে ভাসছে। দুই মায়ে মিলে পরীকে সম্প্রদান করলাম। আজ থেকে আমাদের পরী নতুন জীবনে পা রাখবে। আমাদের আশীর্বাদ ওকে সব দুঃখ কষ্ট থেকে দূরে রাখবে, এ বিশ্বাস আমার আছে। পরী চলে যেতে সেদিন অনেক রাত অবধি ব্যালকনিতে বসেছিলাম। ঘরে ঢুকতে ইচ্ছা করছিল না আমার। অঞ্জলিদিও চুপ করে বসেছিল আমার পাশেই।
মন খারাপ করা হিমেল হাওয়ার সাথে হঠাৎই একটা চেনা গন্ধ এসে নাকে ঝাপটা মারল। শীতকালে তো গন্ধরাজ ফুল ফোটে না। চমকে উঠে গাছটার দিকে তাকালাম। কই, একটা ফুলও ফোটেনি তো। অঞ্জলিদি বোধ হয় কিছু আন্দাজ করলো আমায় দেখে। কাছে এসে মাথায় হাত রাখলো। অনেক বছর পর আজ আবার অঞ্জলিদির কোলে মাথা রাখলাম। হ্যাঁ, এই তো আবার ফুলের গন্ধটা পাচ্ছি। ফুলের গন্ধ না আমার মায়ের। মা যেন আজ মিশে গেছে অঞ্জলি দিতে। মিষ্টি গন্ধটায় চোখ বুজে আসছিল আমার। ঘুমে তলিয়ে যেতে যেতে অঞ্জলিদির হাতটা ধরে বললাম, এভাবেই কাছে থেকো মা।